আসসালামু আলাইকুম। আজ ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের ইংরেজি ক্লাস। তোমাদের ইংরেজি ক্লাসে আজকে আমি তোমাদের একটা কবিতা নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে দেখবে ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি একটা কবিতা আছে। এই কবিতাটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বোঝার চেষ্টা করো কবিতাটা এবং ভিডিওটা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ব্রাদারহুড, দেখো পাঠ্য বইয়ে ব্রাদারহুড হোমেজ টু ক্লডিয়াস টলেমি। কবি হচ্ছে তোমার অক্টাভিও পাজ। তো এই কবিতায় আমরা আলোচনা করব বিস্তারিত। তার আগে আমরা কবি সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি, কবি সম্পর্কে জানা দরকার। অক্টাভিও পাজ লোজানো, was a Mexican poet. Octavio Paz Lozano was born in the capital city of Mexico of Latin America in 1914, when the devastating First World War started. তো দক্ষিণ আমেরিকার একটা দেশ মেক্সিকো, সেই মেক্সিকোর রাজধানী শহর হচ্ছে মেক্সিকো সিটি। সেই মেক্সিকো সিটিতে তোমার এই অক্টাভিও পাজ লোজানো 1914 সালে তোমার জন্মগ্রহণ করেন। 1914 সাল একটা ক্রিটিক্যাল পিরিয়ড আর কি, একটা সংকটময় সময়, কারণ সেই সময় ভয়ঙ্কর বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, শুরু হয়েছিল আর কি। তাহলে এই রকমের একটা সময়ে তোমার এই পোয়েট অক্টাভিও পাজ জন্মগ্রহণ করেন। He started his writing poetry at an early age in Spanish language. তিনি খুব অল্প বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন স্প্যানিশ ভাষায়। He started writing poetry from a tender age in Spanish. He is considered as one of the cornerstones of the 20th century Latin American literature. দক্ষিণ আমেরিকার সাহিত্যের, বিশেষ করে বিংশ শতাব্দীর একটা কি বলবো তোমার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী সাহিত্যিক হিসাবে তিনি বিবেচিত। তাহলে অক্টাভিও পাজ is regarded as one of the cornerstones of the 20th century Latin American literature. ঠিক আছে? He joined Mexican diplomatic service. মেক্সিকার কূটনৈতিক যে পরিষেবা, সেই কাজে তিনি যোগদান করেছিলেন। অ্যাপার্ট ফ্রম, এছাড়াও he served as an ambassador of Mexico in India. ভারতে মেক্সিকোর একজন অ্যাম্বাসেডার, রাষ্ট্রদূত হিসাবে তিনি কাজ করেছিলেন। He got the Nobel Prize in Literature in 1990. 1990 সালে তিনি সাহিত্যে নোবেল প্রাইজও পেয়েছিলেন। তাহলে এই রকমের একজন বড় মাপের কবি তোমার অক্টাভিও পাজ। তারই একটা কবিতা ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলি, এই কবির কয়েকটা বিখ্যাত সাহিত্যকর্মের নাম না করলে একটু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। বলছে সাম অফ হিজ ফেমাস লিটারারি ওয়ার্কস ইনক্লুড দ্য সান স্টোন, দি বাউ অ্যান্ড দ্য লিয়ার, দি ল্যাবারিন্থ অফ সলিটিউড। এই তিনটি তার খুবই বিখ্যাত সাহিত্যকর্ম। দি সান স্টোন, the bow and the lyre, the labyrinth of solitude. এবার কবিতায় আমরা আসার আগে দেখো, কবিতার নাম ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি আছে। দেখো, হোমেজ টু ক্লডিয়াস টলেমি। হোমেজ মানে কি? হোমেজ মানে হচ্ছে ট্রিবিউট, একটা শ্রদ্ধার্ঘ্য, শ্রদ্ধা।
টু ক্লডিয়াস টলেমি। তো এই কবিতায় যাওয়ার আগে আমাদের এই ক্লডিয়াস টলেমি সম্পর্কে একটু জানা উচিত। হু ওয়াজ দিস ক্লডিয়াস টলেমি? হ্যাঁ, Claudius Ptolemy was a versatile personality of Alexandria in Egypt. মিশরের নাম তোমরা শুনেছো, মিশরের একটা শহর হচ্ছে আলেকজান্দ্রিয়া। সেই আলেকজান্দ্রিয়ার একজন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ, একজন ব্যক্তিত্ব হচ্ছে তোমার ক্লডিয়াস টলেমি। টলেমি স্পেলিংটা দেখো, বানানটা টলেমি বানান, পি দিয়ে স্টার্ট হচ্ছে, PTOLEMY। P is hidden, P is silent। এই টলেমি শব্দটা, নামটা তোমার পি দিয়ে লিখতে হয়, কিন্তু পি এর উচ্চারণটা হয় না, পিটা এখানে হিডেন থাকে, উজ্জ্ব থাকে। হ্যাঁ, টলেমি বানানটা খেয়াল রাখবে। তো এই ক্লডিয়াস টলেমি ওয়াজ এ ভার্সেটাইল। ভার্সেটাইল মানে কি? বহুমুখী প্রতিভা, মানে মাল্টি ফ্যাসিটেড ম্যান, মাল্টি ফ্যাসিটেড পার্সোনালিটি অফ আলেকজান্দ্রিয়া ইন ইজিপ্ট। তাহলে মিশরের আলেকজান্দ্রিয়ার একজন বহুমুখী প্রতিভার মানুষ হচ্ছে তোমার ক্লডিয়াস টলেমি। ইহা যে আগে বলা হয়েছে যে মানে ভার্সেটাইল মানে বহুমুখী প্রতিভার অধিকারী, তাহলে হি ওয়াজ এ ম্যাথমেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার অ্যান্ড অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, হি ওয়াজ এ ম্যাথমেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোলজার, জিওমেট্রিশিয়ান অ্যান্ড এ জিওগ্রাফার রেসপেক্টিভলি। তিনি একাধিক ক্রমে তিনি একজন গণিত বিশারদ ছিলেন, একজন মানে অ্যাস্ট্রোনমার মানে জ্যোতির্বিজ্ঞানী আমরা বলি, তারপর একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষী, হ্যাঁ, যারা হাত গণনা করে, তোমার অ্যাস্ট্রোলজার বলি জ্যোতিষী, আর অ্যাস্ট্রোনমার হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী, মানে তোমার মহাজগৎ মানে স্টার্স, প্ল্যানেটস, সোলার সিস্টেম এগুলোকে নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আমরা জ্যোতির্বিজ্ঞানী বলি, অ্যাস্ট্রোনমার। তারপরে হচ্ছে তিনি একজন জিওমেট্রিশিয়ান, একজন জ্যামিতিবিদ ছিলেন, অ্যান্ড সর্বশেষে হি ওয়াজ এ জিওগ্রাফার, একজন ভূগোলবিদ। তাহলে এতগুলা মানে গুণের অধিকারী এই ক্লডিয়াস টলেমি। ঠিক আছে, হিজ মোস্ট ফেমাস ম্যাথমেটিক্যাল বুক অ্যালমাজেস্ট। তার একটা বিখ্যাত মানে গণিতের উপরে, গণিত শাস্ত্রের উপরে একটা বই আছে তোমার, বইটার নাম তোমরা মনে রাখবে, অ্যালমাজেস্ট। অ্যালমাজেস্ট, ALMAGEST, অ্যালমাজেস্ট। In this book, এই বইয়ে Ptolemy has presented his geocentric model of the universe, and this model was accepted as an authentic model till the emergence of the heliocentric model of Galileo Galilei and Johannes Kepler। তাহলে এটা একটু ব্যাখ্যা করা দরকার যে ক্লডিয়াস টলেমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা তোমার মহাজগৎ, অনন্ত মহাজগৎ যেটা ইনফাইনাইট ইউনিভার্স, এই অনন্ত মহাজগৎকে নিয়ে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তিনি একটা মডেল আবিষ্কার করেন। এই মহাজাগতিক যে স্ট্রাকচার, কসমিক প্যাটার্ন, কসমিক স্ট্রাকচার বা ইউনিভার্সাল প্যাটার্ন আর স্ট্রাকচার, এই নিয়ে তিনি অনেক মানে পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা মডেল মানে প্রবর্তন করেছিলেন, যেটাকে বলা হয় জিওসেন্ট্রিক মডেল অফ দ্য কসমিক প্যাটার্ন ও জিওসেন্ট্রিক মডেল অফ দ্য ইউনিভার্সাল প্যাটার্ন। মহাজাগতিক কাঠামোর একটা পৃথিবী কেন্দ্রিক মডেল। জিওসেন্ট্রিক মডেল মানে পৃথিবী কেন্দ্রিক মডেল, মানে এই জিওসেন্ট্রিক মডেলে মানে ক্লডিয়াস টলেমি তোমার দেখিয়েছে মানে এই বিশ্ব মহাজগৎ, এই যে কসমিক মানে স্ট্রাকচার বা প্যাটার্ন যাই বলি না কেন, এই মহাজগতের কেন্দ্রস্থলে আছে পৃথিবী, এবং তাকে কেন্দ্র করে সমস্ত অ্যাস্ট্রাল বডিজ বা যে সমস্ত কসমিক এলিমেন্টস, যেমন স্টার্স আছে, তোমার প্ল্যানেটস আছে, আর্থ আছে, কনস্টিলেশন নক্ষত্র পুঞ্জ, এই সমস্ত অ্যাস্ট্রাল বডিজ, সেলেস্টিয়াল বডিজ, এইগুলা পৃথিবীকে প্রদক্ষিণ করছে পৃথিবীকে কেন্দ্র করে। এই যে থিওরি, এই যে তোমার একটা লজিক্যাল হাইপোথেসিস, মানে লজিক্যাল একটা যুক্তিপূর্ণ বা যৌক্তিক একটা হাইপোথেসিস মানে অনুমান, থিওরি,
এইটা হচ্ছে জিওসেন্ট্রিক মডেল অফ ইউনিভার্স নামে পরিচিত। এই জিওসেন্ট্রিক মডেলটাকে তোমার একটা অথেন্টিক মডেল, একটা অভ্রান্ত একটা মডেল হিসাবে গ্রহণ করা হয়েছিল বা ধরে নেওয়া হয়েছিল কতক্ষণ, সেই দিন পর্যন্ত যতদিন পর্যন্ত গ্যালিলিও গ্যালিলি এবং জোহান্স কেপলার তাদের মানে হেলিওসেন্ট্রিক মডেল অফ দ্য ইউনিভার্স আবিষ্কার করলেন। তাহলে হেলিওসেন্ট্রিক মডেল অফ ইউনিভার্স or heliocentric model of the cosmic pattern introduced by Galileo Galilei and Johannes Kepler। এই হেলিওসেন্ট্রিক মডেল যখন তৈরি হলো, আবিষ্কার হলো, তখন মানে টলেমির যে জিওসেন্ট্রিক মডেল সেটাকে মানে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, সেটাকে আর অভ্রান্ত মনে করা হয়নি। হেলিওসেন্ট্রিক মডেলটা কি? হেলিওসেন্ট্রিক মডেল বলছে যে সূর্যটা হচ্ছে কেন্দ্রে আছে, হ্যাঁ, দ্য সান এক্সিস্ট ইন দ্য সেন্টার অফ অল সেলেস্টিয়াল বডিজ। সমস্ত মহাকাশীয় যে সমস্ত বস্তু আছে, এলিমেন্টস আছে, সেগুলোর কেন্দ্রস্থলে আছে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে ডিফারেন্ট আর মেনি এই ভ্যারিয়াস celestial bodies such as stars, sun, earth, other planets, satellites and constellation এগুলি রোটেট করছে, তোমার প্রদক্ষিণ করছে। এই হেলিওসেন্ট্রিক যে মডেল অফ দ্য ইউনিভার্স, মানে অনন্ত মহাজগতের এই সূর্য কেন্দ্রিক মডেল, এটাকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা সঠিক বলে ধরে নিয়েছে তোমার। তো এই হেলিওসেন্ট্রিক মডেল আবিষ্কার হওয়ার পূর্বে তোমার এই যে ক্লডিয়াস টলেমি যে জিওসেন্ট্রিক মডেল অফ দ্য ইউনিভার্স আবিষ্কার করেছিলেন, সেটা একটা অভ্রান্ত হিসেবে ধরে নেওয়া হয়েছিল হেলিওসেন্ট্রিক মডেল আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত। এই ক্লডিয়াস টলেমির প্রতি এই কবিতাটা হচ্ছে একটা শ্রদ্ধার্ঘ, এটা হচ্ছে হোমেজ টু ক্লডিয়াস টলেমি। এখানে টলেমি সম্পর্কে আমরা একটু জানলাম, আরেকটু জানা দরকার যে তোমার এই ক্লডিয়াস টলেমি মানে একটা সত্য, মানে তিনি একটা রিলেশনশিপ, মানে মানুষের সঙ্গে এই যে মানে বিশ্ব মহাজগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড, এর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক আছে কিনা, কোনো অ্যাসোসিয়েশন বা ইনক্লুসিভনেস আছে কিনা, এইটা তিনি মানে নির্ণয় করতে চেয়েছিলেন, হ্যাঁ। এবং তিনি তার যে মানে লজিক্যাল হাইপোথেসিস, তার যে জিওসেন্ট্রিক মডেল, সেখানে তিনি বলেছিলেন যে এভরিথিং ইনক্লুডিং অ্যানিমেট ও ইনঅ্যানিমেট, মানে প্রতিটা জিনিস, এভরিথিং ইনক্লুডিং অ্যানিমেট অর ইনঅ্যানিমেট কাম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অর কন্ট্রোল অফ দ্য অ্যাস্ট্রাল বডিজ অফ দ্য ইনফাইনাইট ইউনিভার্স। এই অনন্ত মহাজগতের বিভিন্ন উপাদানের, বিভিন্ন এলিমেন্টের যে ইনফ্লুয়েন্স, প্রভাব বা কন্ট্রোল, তাদের অধীনে প্রতিটা বস্তু রয়েছে, মানে সে জড় বস্তু হোক বা জৈবিক বস্তু হোক, প্রতিটা জীব এবং জড়, প্রতিটা বস্তু এই মহাকাশীয় বস্তুর মানে নিয়ন্ত্রণাধীনে। এই সম্পর্কটা তিনি মানে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটাই মানুষকে বোঝাতে চেয়েছিলেন। এই জন্য এবার কবিতাটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে তোমার এই যে মানে হোমেজ টু ক্লডিয়াস টলেমি, টলেমির প্রতি একটা শ্রদ্ধার্ঘ, এটা কেন বলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা কবিতায় টেক্সট যেটা, সেটাতে এখন চলে যাব। কবিতার টেক্সটটার দিকে দেখো। দ্য টেক্সট অফ দ্য পোয়েম, টেক্সট বইয়ে তোমরা দেখবে, ভিডিওতে আমি দেখাচ্ছি, বোর্ডে আছে। তো তার আগে কবিতার যে সোর্স অফ দ্য পোয়েম একটু বলি। এই কবিতাটার উৎসটা কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম? দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড অ্যাজ হারম্যান্ড্যাড ইন স্প্যানিশ ইন 1987। স্প্যানিশ ভাষাতে কবিতাটা প্রথম হারম্যান্ড্যাড, এই যে টাইটেল শিরোনাম হারম্যান্ড্যাড, এই টাইটেল শিরোনামে স্প্যানিশ ভাষাতে 1987 সালে প্রথম এই কবিতাটা লেখা হয়। ইট ওয়াজ দেন ট্রান্সলেটেড বাই অ্যান আমেরিকান ট্রান্সলেটর অ্যাজ ব্রাদারহুড। তাহলে স্প্যানিশ ভাষাতে কবিতাটার যে টাইটেল শিরোনাম, সেটা হচ্ছে তোমার হারম্যান্ড্যাড, এবং এটা ইংরেজিতে পরবর্তীকালে একজন আমেরিকান অনুবাদক, ট্রান্সলেটর, এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন ব্রাদারহুড হিসাবে। তাহলে ব্রাদারহুড হিসাবে এটাকে ট্রান্সলেট করলেন। প্রথম কবিতাটা লেখা হয়েছিল 1987 সালে হারম্যান্ড্যাড হিসাবে। এই কবিতার টেক্সটে আমরা চলে যাচ্ছি, তারপরে কবিতার সামারি নিয়ে আলোচনা করব।
পোয়েটিক্যাল ডিভাইস নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো দ্য টেক্সট অফ দ্য পোয়েম, বোর্ডেও আছে। এখানে দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম, কবিতার প্রথম লাইনটা দেখো। তার আগে বলি যে দিস ইজ এ ভেরি শর্ট পোয়েম। দিস ইজ এ ভেরি শর্ট পোয়েম অফ 8 লাইনস। 8 লাইনের একটা খুবই ছোট্ট কবিতা। হ্যাঁ, কবিতার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখো, ভেরি সিম্পল ওয়ার্ড, খুবই সহজ শব্দ ব্যবহার করা হয়েছে। তো ওপেনিং লাইন আমরা দেখো যে আই এম এ ম্যান, I am a man, little do I last. This is the opening line of the poem. এটা হচ্ছে কবিতার প্রথম লাইন। বলছে I am a man, বলছে আমি একজন মানুষ, আমি একজন মানুষ। এই কথা বলে কবিতা স্টার্ট করা হচ্ছে। এখানে কি বোঝানো হচ্ছে? By this opening line of the poem, I am a man, the poet means to say, কবি এখানে বলতে চেয়েছেন যে he is a being, he is a man of this infinite universe. এই যে সীমাহীন বা অনন্ত যে মহাজগৎ, এই মহাজগতের সে একজন মানুষ। তো এই লাইনটার মাধ্যমে এখানে মানে তোমার যে অস্তিবাদী যে দর্শন, এক্সিস্টেন্সিয়াল যে ফিলোসফি আমরা পড়েছি, বা অস্তিবাদী দর্শনের একটা সত্য প্রকাশিত হয়েছে এই লাইনটার মাধ্যমে। যে আই এম এ ম্যান, বাই দিস লাইন এ ট্রুথ of existential philosophy has been expressed. অস্তিবাদী দর্শনের একটা সত্য প্রকাশিত হয়েছে। এখানে আমি, আমার অস্তিত্ব রয়েছে তাই আমি আছি। I am because I exist. এটা হচ্ছে তোমার অস্তিবাদী দর্শনের মানে কথা। অস্তিবাদী দর্শনের যে মূলনীতি সেটা হচ্ছে আমার অস্তিত্ব রয়েছে তাই আমি আছি। অস্তিত্ব যদি না থাকে তাহলে আমি থাকবো না পৃথিবীতে। তাই এখানে বলছে I am because I exist in the universe. এটা হচ্ছে অস্তিবাদী দর্শনের একটা মানে মূল কথা। তারপরে অস্তিবাদী দর্শনের আরো আছে তোমার, এটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস ইজ অলসো এক্সপ্রেসড বাই দিস লাইন। বলছে আত্মসচেতনতা, আত্মসচেতনতার কথাও এই লাইনের মাধ্যমে ব্যক্ত হয়েছে, প্রকাশিত হয়েছে। যে অস্তিবাদী দর্শন, এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি, এই এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি বলছে যে I am a part of the universe. I am a part of the universe. বলছে এই মানে মহাজগতের আমি একটা অংশ, আমি একটা পার্ট। Whoever exists has a role to be performed in this infinite universe. এই অনন্ত মহাজগতের যারই অস্তিত্ব আছে তারই কিন্তু একটা নির্দিষ্ট রোল আছে, তাকে সেই রোল এই মহাজগতে পালন করতে হবে। এটা হচ্ছে অস্তিবাদী দর্শনের মানে মূল কথা। তাহলে অস্তিবাদী দর্শন আমরা জানতে পারলাম এই প্রথম লাইনটার মাধ্যমে। অস্তিবাদী দর্শনের যে মূলনীতি সেটাকে প্রকাশ করা হয়েছে, আই এম এ ম্যান। হ্যাঁ, তারপরে এখানে দেখো যে তার সচেতনতার কথা, এখানে যে আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। যদি অস্তিত্ব না থাকে তাহলে সেলফ অ্যাওয়ারনেস আসবে কোথা থেকে? যেমন ইন দ্য মডার্ন এজ অফ সায়েন্স অ্যান্ড কম্পিউটার্স, আমাদের এই আধুনিক যুগ, বর্তমান যুগ, সেটা হচ্ছে বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, টেকনোলজির যুগ। So in this modern age of computers, computers never think, computers never think that they are computers. কম্পিউটার কখনোই ভাবে না যে তারা কম্পিউটার, কারণ তাদের সেই সেন্স বা তাদের সেলফ অ্যাওয়ারনেস নাই। ঠিক আছে, কম্পিউটারকে আমরা যেটা বলবো সেটাই করবে, নিজে থেকে কম্পিউটারে কিছু করার ক্ষমতা নেই। কিন্তু মানুষের নিজে থেকে কিছু করার ক্ষমতা আছে, কারণ মানুষের সেন্স আছে, মানুষের ইন্টেলিজেন্স আছে, মানুষের কনসাইন্স আছে, বিবেক আছে। হ্যাঁ, তার জুডিশিয়াল পাওয়ার আছে, তার উইজডম আছে। তাহলে এই মানে সেন্সগুলোর সাহায্যে, এই সমস্ত কোয়ালিটিগুলির সাহায্যে মানুষ আত্মসচেতন হতে পারে। তাই এখানে বলছে যে আই এম এ ম্যান, বলছে আমি একজন মানুষ। লিটিল ডু আই লাস্ট, লিটিল ডু আই লাস্ট, এই কথাটার মাধ্যমে কি প্রকাশ করা হয়েছে? এখানে আরো এক ধরনের সেলফ অ্যাওয়ারনেস প্রকাশিত হয়েছে। অ্যানাদার সেলফ অ্যাওয়ারনেস হ্যাজ বিন এক্সপ্রেসড বাই দিস এক্সপ্রেশন লিটিল ডু আই লাস্ট। ইট ইজ অ্যাবাউট কসমিক টাইম, ইট ইজ অ্যাবাউট কসমিক টাইম। কসমিক টাইম মানে কি? কসমিক টাইম মানে মহাজাগতিক সময়। মহাজাগতিক সময় মানে যে থ্রি ডাইমেনশনাল একটা ফিগার, থ্রি ডাইমেনশনাল একটা কোনো কিছুর ধরে স্ট্রাকচার বা এক্সিস্টেন্স, তার লেন্থ আছে, হাইট আছে এবং
ব্রেডথ আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার থাকে তাকে আমরা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বলি বা 3 ডাইমেনশনাল প্যাটার্ন বলি। তো এই যে কসমিক টাইম, মহাজাগতিক সময়, কসমিক টাইম, এটা ইজ ইনভিজিবল, অদৃশ্য। এই মহাজাগতিক সময়টা হচ্ছে তোমার মানে 3 ডাইমেনশনাল স্পেশিয়াল এক্সিস্টেন্সের আরো একটা ডাইমেনশন, এটাকে 4th ডাইমেনশন বলা হয়। হ্যাঁ, তাহলে কসমিক টাইম ইজ রিগার্ডেড অ্যাজ দ্য 4th ডাইমেনশন অফ এ 3 ডাইমেনশনাল স্পেশিয়াল এক্সিস্টেন্স। একটা ত্রিমাত্রিক একটা কাঠামো, একটা অস্তিত্ব যা রয়েছে, সেই ত্রিমাত্রিক একটা অস্তিত্বের একটা চতুর্থ মাত্রা হচ্ছে তোমার কসমিক টাইম। এই কসমিক টাইমের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এখানে কসমিক টাইম বলছে লাইফ স্প্যান অফ হিউম্যান বিংস, একজন মানুষের যে আয়ুষ্কাল, কতদিনে পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকবে সেটাকে আমরা তার আয়ুষ্কাল বলে থাকি। তো বলছে দ্য লাইফ স্প্যান অফ হিউম্যান বিংস ইজ ভেরি শর্ট ইফ কম্পেয়ার্ড টু other universal elements such as stars, suns, planets, constellations, etc. বলছে মানুষের যে আয়ুষ্কাল এখানে হচ্ছে খুবই ব্রিফ, ভেরি শর্ট, খুবই স্বল্পকাল মানুষ এখানে বেঁচে থাকে। লাস্ট মানে এখানে টিকে থাকা, লাস্ট মানে টিকে থাকা। তো হচ্ছে লিটিল ডু আই লাস্ট, লিটিল খুবই অল্প, শর্ট টাইম, ডু আই লাস্ট মানে আমি টিকে থাকি। তার হচ্ছে লিটিল ডু আই লাস্ট, এখানে তার নিজের সম্পর্কে এখানে কবি এখানে বলছে যে মহাবিশ্বের অন্যান্য উপাদানের সঙ্গে যদি মানুষের জীবনের কম্পেয়ার করা যায়, তুলনা করা যায়, মহাবিশ্বের অন্যান্য উপাদান যেমন আছে সানস আছে, স্টারস আছে, কনস্টিলেশন আছে, সোলার সিস্টেম আছে, প্ল্যানেটস আছে, স্যাটেলাইটস আছে, মহাজাগতের এই সমস্ত যে উপাদান, এইগুলির সঙ্গে যদি মানুষের জীবনের তুলনা করা যায়, মানে তাহলে দেখা যায় যে মানুষের জীবনের আয়ুষ্কালটা হচ্ছে ভেরি ব্রিফ, ভেরি শর্ট, খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ, এবং মহাবিশ্বের বা মহাজগতের অন্যান্য উপাদানগুলি লক্ষ লক্ষ বছরের পুরাতন। হ্যাঁ, তাদের বিনাশ নাই, তাদের কোনো শেষ নাই, কিন্তু মানুষের জীবন স্বল্পকাল স্থায়ী, খুব ব্রিফ টাইম, খুব স্বল্পকাল টাইম মানুষ এখানে লাস্টিং করে, সেটা এখানে বলতে চাইছে কবি যে লিটিল ডু আই লাস্ট অ্যান্ড দ্য নাইট ইজ অ্যানারমাউস, অ্যান্ড দ্য নাইট ইজ অ্যানারমাউস, এখানে নাইট মিনস ডার্কনেস, নাইট মানে হচ্ছে অন্ধকার, হুইচ সাজেস্ট ইগনোরেন্স। তাহলে অ্যান্ড দ্য নাইট এবং রাত্রিটা হচ্ছে অ্যানারমাউস, বলছে লিমিটলেস, ইনফাইনাইট, অ্যানারমাউস মানে অসীম, অনন্ত। তাহলে নাইট বলতে এখানে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস স্টেটমেন্ট। And the night is enormous, this is an ambiguous statement, এটা হচ্ছে দ্ব্যর্থবোধক একটা বিবৃতি বা বক্তব্য। এখানে মানে the poet has compared the infinite universe with a two night, এখানে অনন্ত মহাজগৎকে তিনি রাত্রির সঙ্গে তুলনা করেছেন। কারণ বলছে যে নাইট মিনস দ্য ডার্কনেস, রাত্রি মানে অন্ধকার, রাত্রি মানে অন্ধকার, আর এই অন্ধকার কি করে, and the nocturnal darkness suggest ignorance, অজ্ঞতাকে এখানে ইঙ্গিত করছে, তোমার ডার্কনেস অজ্ঞতাকে ইঙ্গিত করছে। এই যে হিউম্যান বিংস, মানুষ হিসাবে আমরা এই মহাজগৎ সম্পর্কে আমাদের যে ধারণা, মহাজগৎ সম্পর্কে আমাদের যে কনসেপ্ট, এটা হচ্ছে খুবই মানে কি খুবই অল্প। মহাজগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, মহাজগৎ আমাদের ধারণার বাইরে। The infinite universe is beyond of our concept. The infinite universe is beyond of our intelligence, is beyond of our wisdom and judicial power. ঠিক আছে, এই যে অনন্ত মহাজগৎ, এটা হচ্ছে আমাদের জ্ঞানের বাইরে, এটা আমাদের বুদ্ধির বাইরে, বিচক্ষণতার বাইরে। তো এই জন্য এই ব্যাপারে যে মানুষ, হিউম্যান বিংস, আমরা অজ্ঞ, ইগনোরেন্ট, সেই জন্য এখানে রাত্রিকে তোমার অনন্ত মহাবিশ্বের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে, যে অনন্ত মহাবিশ্ব যে অসীম, সীমাহীন, সেটার সঙ্গে এখানে নাইটের তুলনা করা হয়েছে। বাট আই লুক আপ, বাট আই লুক আপ, কিন্তু আমি উপরের দিকে তাকালাম, বাট আই লুক আপ, কিন্তু আমি উপরের দিকে তাকালাম। এটার মাধ্যমে কি বোঝাচ্ছে দেখো, বাট আই লুক আপ,
কিন্তু আমি উপরের দিকে তাকালাম। এইখানে এই লাইনটার মাধ্যমে কি বোঝাতে চাইছে, এই লাইনটার মাধ্যমে মানে এই ইঙ্গিতটা করা হয়েছে যে আদিম যুগে মানে প্রিমিটিভ পিরিয়ডে মানুষ মানে আকাশের দিকে তাকিয়ে থাকতো, একটা আশ্চর্য হয়ে তারা মানে বিহবল দৃষ্টিতে ঊর্ধ্ব লোকে আকাশের দিকে তারা চেয়ে চেয়ে দেখতো। হ্যাঁ, কিসের জন্য? এই মানে এই যে মহাবিশ্বের, এই জগতের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আসল রহস্যটা কি, এর মানে প্রকৃত মানে মিস্ট্রি রহস্যটা কি, সেটা তার উদ্ঘাটন করার জন্য আদিম যুগে মানুষ আকাশের দিকে চেয়ে থাকতো। তাকে বাট আই লুক আপ। এখানে কবি ব্যক্তিগতভাবে বলছে, এই বলাটার মাধ্যমে সে আদিম যুগের মানুষের যে স্কাই গেজিং হ্যাবিট, আকাশকে দেখার যে অভ্যাস, সেটাকে ইঙ্গিত করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে। দিস লাইন indicates the primitive or ancient human habit of sky gazing to retrieve or unravel the mystery of the infinite universe. তাহলে অনন্ত মহাবিশ্বের যে আসল রহস্য, সেটাকে উদ্ঘাটন করার জন্য, আনরাভেল করার জন্য মানে মানুষ নিয়মিতভাবে আদিম যুগে যে আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতো, মহাবিশ্বের যে বিভিন্ন এলিমেন্টস গুলিকে তারা পর্যবেক্ষণ করতে দেখতো এই রহস্য উদ্ঘাটনের জন্য। ফর মিলেনিয়া, হাজার হাজার বছর ধরে, পিপল স্পেশালি দোজ হু লিভ ইন আরাবিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইজিপ্ট ইউজ টু ওয়াচ দ্য নাইট স্কাই টু আনরাভেল দ্য মিস্ট্রি অফ দ্য ইনফাইনাইট ইউনিভার্স। এই অনন্ত মহাবিশ্বের যে আসল রহস্য, সেটাকে উদ্ঘাটন করার জন্য মানে হাজার হাজার বছর ধরে মানুষ, বিশেষ করে যারা মানে মিশরের, আরবের এবং ভারতবর্ষের মানুষ, আকাশের দিকে তারা একদৃষ্টিতে চেয়ে থাকতো, আকাশের বিভিন্ন মানে সেলেস্টিয়াল বডিজ গুলিকে তারা দেখতো। এইভাবে তারা মানে দীর্ঘদিন এইভাবে মানে আকাশকে অপরের দিকে তাকিয়ে লক্ষ্য করে বিভিন্ন মহাজাগতিক জিনিসগুলিকে, উপাদানগুলিকে পর্যবেক্ষণের মাধ্যমে শেষ পর্যন্ত তারা কিছু কি করেছিল, দে ইন্ট্রোডিউসড লজিক্যাল হাইপোথেসিস অ্যান্ড স্টার গেজিং অ্যাস্ট্রোনমিক্যাল থিওরিজ। তারা কিছু মানে যুক্তিসঙ্গত, লজিক্যাল, অকাট্য যুক্তিসঙ্গত কিছু হাইপোথেসিস, তারা কিছু অনুসিদ্ধান্ত আবিষ্কার করেছিল। তারপরে স্টার গেজিং অ্যাস্ট্রোনমিক্যাল থিওরিজ মানে নক্ষত্রকে দেখে তার মানে একটা মহাজাগতিক মানে একটা তথ্য, একটা থিওরি, একটা তত্ত্ব, একটা উপপাদ্য তারা উদ্ভাবন করেছিল। ঠিক আছে, তো এই ঘটনাটা আগে বললাম যে একটা জিওসেন্ট্রিক মডেল আর হেলিওসেন্ট্রিক মডেল, যে তোমার মিশরের যে মানে একজন মানে বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী, যার কথা আমরা আগে বললাম যে ক্লডিয়াস টলেমি। এই ক্লডিয়াস টলেমিও ছিল সেই স্কাই গেজারদের মধ্যে একজন। দীর্ঘদিন ধরে তিনি মানে নক্ষত্র নিয়ে গবেষণা করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, দিয়ে কিছু লজিক্যাল হাইপোথেসিস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল থিওরি তিনি উদ্ভাবন করেছিলেন। তার একটা থিওরি হচ্ছে জিওসেন্ট্রিক মডেল অফ দ্য ইউনিভার্স, মহাজগতের এই পৃথিবী কেন্দ্রিক মডেল, এই জিওসেন্ট্রিক মডেল তিনি উদ্ভাবন করেছিলেন। তাহলে এখানে এই যে জিওসেন্ট্রিক মডেল আবিষ্কার করলেন ক্লডিয়াস টলেমি, এই জিওসেন্ট্রিক মডেল এর সঙ্গে কবির যে মানে দৃষ্টিভঙ্গি, কবির যে মানে অ্যাপ্রোচ, তার যে কনসেপ্ট হচ্ছে বাট আই লুক আপ, এইটা কিন্তু মিলে যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে এই কবিতাটা হচ্ছে তোমার ক্লডিয়াস টলেমির প্রতি একটা শ্রদ্ধার্ঘ, এক ধরনের বিফিটিং ট্রিবিউট অর হোমেজ। ঠিক আছে, মানে এই কবিতাটা, দি পোয়েম হ্যাজ বিন ডেডিকেটেড ইন অনার অফ ক্লডিয়াস টলেমি। ক্লডিয়াস টলেমির যে সম্মানার্থে, শ্রদ্ধার্থে এই কবিতাটিকে ক্লডিয়াস টলেমিকে নিবেদন করা হয়েছে, সমর্পণ করা হয়েছে। তার জন্যই টাইটেলে বলা হয়েছে ব্রাদারহুড কলন হোমেজ টু ক্লডিয়াস টলেমি। আশা করি এবার বুঝতে পেরেছো টাইটেলটা। আচ্ছা, তারপরের লাইন দেখো, তারপরের লাইন এখানে বলছে যে দ্য স্টার্স রাইট বাট আই লুক আপ, আমি উপরের দিকে তাকালাম, দ্য স্টার্স রাইট, নক্ষত্ররা লেখে। দ্য স্টার্স রাইট, নক্ষত্ররা লেখে। তাহলে এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস,
অ্যাক্টিভ ভয়েস এখানে বলছে দ্য স্টার্স রাইট, নক্ষত্ররা লিখে। তাহলে এখানে কি বোঝাতে চাইছে নক্ষত্ররা কি লিখে? তাহলে নক্ষত্রদার মানে হচ্ছে রাইটিং অ্যাবিলিটি, রাইটিং পাওয়ার মানুষেরই থাকে। এখানে স্টারকে রাইটিং অ্যাবিলিটি দ্বারা ভূষিত করা হয়েছে। দ্য স্টার্স হ্যাভ বিন গিভেন দ্য অ্যাবিলিটি অফ রাইটিং, লেখার ক্ষমতা স্টারকে দেওয়া হয়েছে। তাহলে এখানে এক ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এক ধরনের লিটারারি ডিভাইস এখানে ইউজ করা হয়েছে। সেটার নাম কি? সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। দ্য স্টার্স হ্যাভ বিন পার্সোনিফাইড ইন দিস লাইন। এই লাইনে স্টারগুলিকে ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়েছে, পার্সোনিফাইড করা হয়েছে। এটা পোয়েটিক্যাল ডিভাইস পার্সোনিফিকেশন, সেখানে এই কবিতায় এই লাইনে ব্যবহার করা হয়েছে দ্য স্টার্স রাইট। এখানে কবি এখানে বলতে চাইছে দ্য পোয়েট মিনস টু সে বাই দিস লাইন যে when someone writes the script of a language, when someone writes the script of a language he wants to convey a message। যখন কেউ কোনো ভাষাতে কোনো একটা স্ক্রিপ্ট লিখে, সে মানে স্ক্রিপ্ট লেখার পিছনে তার একটা উদ্দেশ্য থাকে। স্ক্রিপ্ট লেখার উদ্দেশ্য সে তার মাধ্যমে সে কিছু একটা বার্তা, কোনো একটা মেসেজ সে মানে জানাতে চায়, কোনো একটা মেসেজ মানে দিতে চায়। তো এইখানে কবি বলতে চাইছে the stars also write their scripts with their language of silence to convey the message to human onlookers about the universal pattern and the inclusiveness of human beings in the universal or cosmic scheme। এখানে কবি আরো বলতে চাইছেন যে আমরা যখন কোনো ভাষাতে কোনো স্ক্রিপ্ট লিখি তার একটা উদ্দেশ্য থাকে কাউকে বার্তা দেওয়ার জন্য। এখানে কবি বলতে চাইছে যে স্টার হচ্ছে মহাবিশ্বের একটা এলিমেন্ট, ইউনিভার্সাল যে স্ট্রাকচার, আমাদের যে ইউনিভার্স, যে বিশ্ব মহাজগৎ, এই মহাজগতের একটা উপাদান হচ্ছে স্টার। এই স্টারদের ভাষা হচ্ছে সাইলেন্স, ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স, নিঃশব্দতার ভাষা বা নীরবতার ভাষা। এই নীরবতার মাধ্যমে তারাও কিছু স্ক্রিপ্ট লিখছে। এটা কবি বলতে চাইছে দ্য স্টার্স অলসো রাইট সাম স্ক্রিপ্ট উইথ দেয়ার ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স। তাদের নীরবতার ভাষাতে, নীরবতার ভাষা দিয়ে তারা কিছু স্ক্রিপ্ট লিখছে। কিসের জন্য? ইন অর্ডার টু কনভে সাম মেসেজ, কিছু মেসেজ দেওয়ার জন্য। কাকে? তো হিউম্যান বিংস, মানুষকে কিছু মেসেজ দেওয়ার জন্য। কিসের মেসেজ? মানুষকে কিছু মেসেজ দিতে চাইছে। কোন মানুষকে? যারা মানে আকাশ মানে ঊর্ধ্বলোকে তাকাচ্ছে, ঊর্ধ্বলোকে চেয়েছে, নক্ষত্রদেরকে পর্যবেক্ষণ করছে, তাদেরকে একটা বার্তা দিতে চাইছে যে এই হিউম্যান বিংস, যে তোমার হিউম্যান অনলুকার্স বা দর্শক মানুষ, এরা হচ্ছে একটা পার্ট, একটা এলিমেন্ট, একটা উপাদান, একটা অংশ ইউনিভার্সের। এই মানে অনন্ত মহাজগতের একটা উপাদান হচ্ছে মানুষ। মানুষ কিন্তু অনন্ত মহাজগৎ থেকে বিচ্ছিন্ন নয়। দে আর নট সেপারেটেড ফ্রম দ্য ইনফাইনাইট ইউনিভার্স। হিউম্যান বিংস আর অলসো এসেনশিয়াল পার্ট অফ দ্য ইনফাইনাইট ইউনিভার্স। এই অনন্ত মহাবিশ্বের আরো একটা উপাদান হচ্ছে মানুষ। মানুষের যে অন্তর্ভুক্তি, ইনক্লুসিভনেস অফ হিউম্যান বিংস ইন দ্য কসমিক স্ট্রাকচার, কসমিক স্কিম, মহাজাগতিক যে প্রকল্প, এই মহাজাগতিক যে পরিকল্পনা, এই মহাজগৎটাকে তৈরি করার পিছনে একজনের পরিকল্পনা আছে, একজনের তোমার মানে চিন্তা ভাবনা আছে। তো সেই মহাজাগতিক মানে সৃষ্টির যে প্ল্যান, পরিকল্পনা, তার একটি মানে অনিবার্য একটা অবশ্যম্ভাবী পার্ট বা এলিমেন্ট হচ্ছে তোমার হিউম্যান বিংস। তাদেরও এখানে অন্তর্ভুক্তি রয়েছে। এই বার্তাটাই মানে নক্ষত্ররা তাদের স্ক্রিপ্ট লিখছে, স্ক্রিপ্টের মাধ্যমে এই বার্তাটা দিতে চাইছে। এই বার্তাটাই দিতে চাইছে যে হিউম্যান বিংস আর অলসো এ পার্ট অফ ইউনিভার্সাল স্কিম, মহাজাগতিক প্রকল্পের একটা উপাদান হচ্ছে মানুষ জাতি। এটাই তারা লিখতে চাইছে, এটাই কবি বলতে চাইছে। তারপরে দেখো আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, এই লাইনটার মাধ্যমে কি বোঝাতে চাইছে? যে আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, এই লাইনটা হচ্ছে একটা তোমার এখানে আরো এক ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, আরো এক ধরনের পোয়েটিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, এটা যদি লিটারাল মিনিং করা যায়, আননোয়িং মানে কি? না জেনে, আই আন্ডারস্ট্যান্ড আমি উপলব্ধি করি, না জেনে আমি উপলব্ধি করি, না জেনে আমি বুঝতে পারি। এ কেমন কথা? কোনো কিছু না জেনে আবার বোঝা যায়? তাহলে এইখানে এই লাইনটা এক ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এটাকে বলছে তোমার এপিগ্রাম।
আগে যেমন আমরা পার্সনিফিকেশন দেখলাম, দিস ইজ অ্যানাদার ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এপিগ্রাম। তাহলে এপিগ্রাম কি একটু জানা দরকার, এপিগ্রাম না জানলে নাইনটার এক্সপ্লেনেশন বোঝা যাবে না। তাহলে এপিগ্রাম ইজ এ শর্ট পয়েন্টেড কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। একটা শর্ট মানে খুবই স্বল্প ছোট্ট আর কি, শর্ট বলতে সংক্ষিপ্ত ছোট, একটা পয়েন্টেড মানে তীক্ষ্ণ তীক্ষ্ণ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, একটা পরস্পর বিরোধী তীক্ষ্ণ একটা বিবৃতি বা একটা বাক্য বা একটা বচন বা একটা সেন্টেন্স যাই বলি না কেন, এই ধরনের মানে সংক্ষিপ্ত খুবই ক্ষুদ্র ছোট তীক্ষ্ণ ব্যঞ্জনাধর্মী এক ধরনের পরস্পর বিরোধী বাক্যকে আমরা এপিগ্রাম বলে থাকি। একটা কন্ট্রাডিকশন থাকবে, একটা বিরোধ থাকবে, অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, কিন্তু এটা ডিপলি যদি একটা অ্যানালাইসিস করা যায়, ডিপলি একটু ব্যাখ্যা করলে সেই কন্ট্রাডিকশনটা দূর হয়ে যাবে। তাই এখানে আছে নোয়িং আই আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, না জেনে আমি উপলব্ধি করি, আমি বুঝতে পারি, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন আছে এর ভিতরে, এটা একটা এপিগ্রামের এক্সাম্পল, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে মানে আগে বলেছি যে সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব মহাজগতের ভাষা হচ্ছে নীরবতার ভাষা, নিস্তব্ধতার ভাষা। ইট ক্যান নট বি আন্ডারস্টুড থ্রু মেয়ার লজিক্যাল রিজনিং, শুধুমাত্র যৌক্তিক একটা মানে বক্তব্য, একটা লজিক বা একটা রিজনিং এর মাধ্যমে এটাকে শুধু উপলব্ধি করা যাবে না। ইট ক্যান বি পারসিভড থ্রু ইনটুইশন, এটাকে ইনটুইশনের মাধ্যমে উপলব্ধি করতে হবে। কবি এখানে বলতে চাইছে the infinite universe can not be understood merely logical reasoning, একটা যুক্তিপূর্ণ রিজনিং এর মাধ্যমে এই মহাবিশ্বকে বোঝা যাবে না, মহাজগৎকে বোঝা যাবে না। মহাজগৎকে বুঝতে গেলে তোমার ইনটুইশন দরকার। দিস ইনফাইনাইট ইউনিভার্স ক্যান অনলি বি আন্ডারস্টুড উইথ দ্য হেল্প অফ ইনটুইশন। নাও দেয়ার ইজ এ কোয়েশ্চেন, হোয়াট ইজ ইনটুইশন? এখন প্রশ্ন হচ্ছে ইনটুইশন কাকে বলে? ইনটুইশন আমরা বাংলাতে বলি শতলব্ধ জ্ঞান। শতলব্ধ জ্ঞান বা সহজজাত বোধ বা সহজজাত অনুভূতি। তাহলে সহজজাত বোধ, সহজজাত অনুভূতি বা শতলব্ধ জ্ঞান, এইটা আমরা বলতে কি বোঝাই? তাহলে ইনটুইটিভ নলেজ আর ইনটুইশন এটা এমন এক ধরনের কনসেপ্ট, এটা এমন এক ধরনের নলেজ যে নলেজ মানে কাউকে মানে দেওয়া যায় না। এই ধরনের নলেজ এটা জন্মগত সূত্রে পাওয়া যায়। এটাই কবি বলতে চাইছে যে ইনটুইটিভ নলেজ ক্যান বি obtained by birth, not through teaching, learning। এটা বই পড়ে বা শিক্ষা দীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় না। এই জ্ঞানটা জন্মলব্ধ বা জন্মসূত্রে পাওয়া যায়। এই জ্ঞানের সঞ্চালন সম্ভব নয়। ট্রান্সফার ইজ নট পসিবল ফর ইনটুইটিভ নলেজ। যেটা শতলব্ধ জ্ঞান, এই শতলব্ধ জ্ঞানের সঞ্চালন হয় না। এই জ্ঞান কাউকে ধার দেওয়া যায় না, এই জ্ঞানের সঞ্চালন সম্ভব নয়। এই জ্ঞানটা জন্মসূত্রে পাওয়া যায়, এটা কোনো শিক্ষকের কাছ থেকে পাওয়া যায় না, এটা কোনো প্রশিক্ষণের মাধ্যমে বৃদ্ধি করা যায় না বা কমানো যায় না, এটা তোমার কোনো মানে বই পুস্তক পড়ে পাওয়া যায় না। তাহলে এটা হচ্ছে শতলব্ধ। তাহলে এই শতলব্ধ জ্ঞান দরকার এই মহাজগৎকে বুঝতে গেলে। এটা কবি বোঝাতে চাইছে আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড। তাহলে এবার বোঝাতে পেরেছি আশা করছি লাইনটা। তারপরের লাইনটা বলছে যে আই অ্যাম টু রিটেন, বলছে আমার সম্বন্ধেও লেখা হয়, আমাকেও লেখা হচ্ছে। আই অ্যাম টু রিটেন, দিস ইজ ইন প্যাসিভ ভয়েস। তাহলে আগে আমরা দেখলাম যে স্টার্স রাইট, দ্য স্টার্স রাইট, এটা অ্যাক্টিভ ভয়েসে বলেছিল যে নক্ষত্ররাও লেখে। এবার তারপরে বলছে যে আই অ্যাম টু রিটেন, আমাকেও লেখা হচ্ছে। এই লাইনটার মাধ্যমে দেখা একটা টু, একটা ইন্টেন্সিফায়ার, একটা অ্যাডভার্ব হিসেবে টু ব্যবহার করা হয়েছে, টি ডবল ও টু। এটা হচ্ছে অর্থ বিবর্ধক ক্রিয়া বিশেষণ আমরা বলি। একটা অর্থকে মানে ইন্টেন্সিফাই, একটা এমফাসিস বা জোরালো করার জন্য এখানে টু শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থবোধক ক্রিয়া বিশেষণ, ইন্টেন্সিফায়ার টু। তা আই অ্যাম টু রিটেন, এখানে কবি বলতে চাইছে হেয়ার দ্য পোয়েট ইজ টেলিং অ্যাবাউট হিমসেলফ। এখানে কবি নিজের কথা বলছে, নিজের সম্বন্ধে বলছে যে হিজ পজিশন, হোয়াট ইজ হিজ পজিশন, হোয়াট ইজ হিজ রোল ইন দ্য কসমিক প্যাটার্ন, বা হোয়াট ইজ দ্য পারপাস অফ হিজ লাইফ। এই কথাগুলি কবির মনে হয়েছে যে আগে বলা হয়েছে যে মানুষ হচ্ছে এই মহাবিশ্বের একটা উপাদান, একটা অংশ, একটা পার্ট, কাজে তার একটা নির্দিষ্ট রোল আছে, সেই রোল তাকে পালন করতে হবে, তার নির্দিষ্ট একটা পারপাস আছে লাইফে, জীবনের একটা উদ্দেশ্য আছে। এমনি এমনি তো তার জীবন সৃষ্টি হয়নি,
বা তাকে এমনি এমনি সৃষ্টি করায়নি, তার কিছু ডিউটি আছে, তার কিছু কর্তব্য আছে, সেগুলি তাকে পালন করতে হবে। হ্যাঁ, তো এই কথাটা এখানে বলছে যে আই এম টু রিটেন, বলছে আমাকেও লেখা হচ্ছে। মানে কে লিখছে? স্টারসরা লিখছে, নক্ষত্ররা লিখছে কবির সম্বন্ধে, যে তার যে রোল আছে, তার একটা পারপাস আছে লাইফে, সেই সম্পর্কে লেখা হচ্ছে। কে লিখছে? স্টাররা লিখছে, এটাই বলতে চেয়েছে। and at this very moment and at this very moment এবং ঠিক এই সময় and at this very moment এবং ঠিক এই সময় বোঝাতে চাই এখানে কি বোঝানো হয়েছে দেখো, and at this very moment, ঠিক এই মুহূর্তে, এই সময়টা বলতে এখানে কি বোঝানো হয়েছে? The poet does not only mean the moment when the poem was written, but also whenever the poem will be read by any reader in future. বলছে কবিতাটা যখন কবি লিখছে সেই সময়টাকে বোঝানো হচ্ছে না, ভবিষ্যতের যে কোনো সময় কোনো পাঠক যখন এই কবিতাকে পড়বে সেই সময়টাকে এখানে বলা হয়েছে অ্যাট দিস ভেরি মোমেন্ট, ঠিক এই সময়, মানে যে সময় এই কবিতাটি কোনো পাঠক ভবিষ্যতে পাঠ করবে সেই সময়টাকে বোঝানো হয়েছে অ্যাট দিস ভেরি মোমেন্ট। লাস্ট লাইন অফ দ্য পোয়েম, someone spells me out, someone spells me out, someone মানে কোন একজন, আননোন কোন পারসন, এখানে someone বলছে আননোন ফিউচার রিডার অফ দ্য পোয়েম, ভবিষ্যতের কোন মানে অপরিচিত কোন পাঠক এই কবিতার, তাকে someone বলা হয়েছে। সে কি করবে? স্পেলস মি আউট, বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছে আমাকে। স্পেলস মি আউট, কে ব্যাখ্যা করছে? ভবিষ্যতের কোন অপরিচিত পাঠক, আননোন রিডার অফ ফিউচার অফ দ্য পোয়েম, কবিতার কোন ভবিষ্যতের অজানা পাঠক, অপরিচিত পাঠক কবিকে কি করবে? বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছে। তাই বলছে স্পেলস মি আউট। স্পেলস আউট এটা একটা গ্রুপ ভার্ব, এটার অর্থ হচ্ছে তোমার অ্যানালাইজ ইন ডিটেলস, বিশদে বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, সেটাকে এখানে বলা হয়েছে সামওয়ান স্পেলস মি আউট। তাহলে এই কবিতার যে তোমার এক্সপ্লানেশন, লাইন বাই লাইন এক্সপ্লানেশন আমরা আলোচনা করলাম, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার কবিতার সামারিটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। বুঝতে পারলাম আমরা কবিতা, এখানে সামারি অফ দ্য পোয়েম, এখানে সে আগে বলেছি যে এটা একটা 8 লাইনের সংক্ষিপ্ত কবিতা। ইন দিস short poem of 8 lines the poet asks a question about the meaning of human life in the infinite universe. এই যে অনন্ত মহাজগৎ, এই অনন্ত মহাজগতে মানুষের জীবনের অর্থ কি, এইটা নিয়ে তিনি একটা প্রশ্ন করেছেন। He wants to know how significant human life is when compared to the vast universe that surrounds us. যে মহাজগৎ আমাদেরকে পরিবেষ্টন করে আছে, সেই মহাজগতের সঙ্গে যখন তুলনা করা হয় মানুষের জীবনকে, সেই মানুষের জীবনের একটা বলছে কত সিগনিফিক্যান্ট, বলছে একটা খুবই তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রয়েছে, তাৎপর্যপূর্ণ একটা মানুষের জীবনের অর্থ রয়েছে, এটা এখানে বলতে চাইছে। দি পোয়েট ইজ ভেরি হাম্বিল, কবি কিন্তু খুবই বিনয়ী, খুবই নম্র, হাম্বিল। হি অ্যাকনলেজ, তিনি স্বীকার করছেন যে দ্যাট হি ইজ ভেরি স্মল পার্ট, অ্যান ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ দিস ইনফাইনাইট ইউনিভার্স। এই অনন্ত মহাজগতের সে একটা অতি ক্ষুদ্র অংশ, একটা অতি তাৎপর্যহীন একটা অংশ। সে নিজের কথা বলতে গিয়ে কথা বলছে, he also realized that human beings not only take up a very small part of the physical space but also live for a very short span of time though the universe is millions of years old. বলছে এখানে সে আরো উপলব্ধি করতে পেরেছে যে সে এই মহাবিশ্বের শুধু মানে অতি অল্প জায়গা, অতি অল্প স্পেস সে পরিসর মানে দখল করে শুধু নাই, বলছে তার যে লাইফ স্প্যান, তার যে আয়ুষ্কাল, সেটাও হচ্ছে অতি ক্ষুদ্র, অতি সংক্ষিপ্ত যদি মহাবিশ্বের অন্যান্য উপাদানের সঙ্গে তুলনা করা হয়। কারণ বলছে মহাবিশ্বের অন্যান্য উপাদানগুলি লক্ষ লক্ষ বছরের পুরাতন। however towards the end of the poem, তবে যাই হোক কবিতার শেষের দিকে the poet says that in the general scheme of life, জীবনের যে সাধারণ যে পরিকল্পনা স্কিম, সে জেনারেল স্কিম, ইন দ্য জেনারেল স্কিম অফ লাইফ there is a very good reason for his existence. তার এই অস্তিত্বের কিন্তু একটা মানে জোরালো একটা কারণ রয়েছে, একটা ভালো কারণ রয়েছে। he exists because he has been given a role to be performed in this infinite universe.
এই মহাবিশ্ব অনন্তময়, এই মহাবিশ্বে তার যে অস্তিত্ব রয়েছে, কারণ তার একটা রোল আছে, তার এখানে একটা জায়গা আছে, তার সেই রোলটাকে তাকে পালন করতে হবে। হি মাইট লিভ ফর এ শর্ট হোয়াইল, সে হয়তো খুব অল্পকাল বেঁচে থাকবে, স্বল্পকাল হয়তো সে বেঁচে থাকবে, বাট হিজ লাইফ হ্যাজ এ পারপাস, কিন্তু তার জীবনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। হি ইজ এ ভাইটাল পার্ট ইন দ্য জেনারেল স্কিম অফ দ্য ভাস্ট ইউনিভার্স। এই সীমাহীন বিশাল মহাবিশ্বের মানে সে একটা পার্ট, কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ পার্ট, একটা ভাইটাল পার্ট ইন দ্য জেনারেল স্কিম অফ দ্য ভাস্ট ইউনিভার্স। এটা হচ্ছে কবিতার মোটামুটি সারাংশ বা সেন্ট্রাল আইডিয়া, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার আগেই তো বলেছি যে এখানে মানে কবিতাটা তোমার ক্লডিয়াস টলেমির প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য, হ্যাঁ, ক্লডিয়াস টলেমির প্রতি এটা একটা ডেডিকেশন, এটা এক ধরনের বিফিটিং ট্রিবিউট বলা হয়েছে। কারণ আগে বলেছি যে ক্লডিয়াস টলেমি ওয়াজ দ্য ফার্স্ট সেঞ্চুরি ম্যাথমেটিশিয়ান, হ্যাঁ, Claudius Ptolemy was the first century mathematician of Alexandria in Egypt. He calculated the geocentric model of the universe and it was considered as an authentic model till the emergence of the heliocentric model of Galileo Galilei and Johannes Kepler. এটা আগে বলা হয়েছে, ঠিক আছে। তো অ্যাকর্ডিংলি ইন দ্য পোয়েম, অনুরূপ ভাবে এই কবিতায় ব্রাদারহুড, দ্য পোয়েট অক্টাভিও পাজ is also trying to explain his position as a human being in this infinite universe. From this perspective, the poem is a befitting tribute or homage to Claudius Ptolemy, and that is why the poem is meaningfully dedicated to Claudius Ptolemy. তাহলে এখানে এই কবিতাটা টলেমির প্রতি কেন একটা মানে উপযুক্ত একটা শ্রদ্ধার্ঘ্য, বিফিটিং একটা ট্রিবিউট বলছি বা হোমেজ বলছি কেন, সেটা আশা করি বুঝতে পেরেছো। এবার তারপরে আমরা এই কবিতার মানে টাইটেল নিয়ে একটু আলোচনা করি। টাইটেল, তাহলে এখানে দেখো টাইটেলটা একটা খুবই ভাইটাল পার্ট, হ্যাঁ। দ্য টাইটেল অফ এনি লিটারেরি আর্ট অর কম্পোজিশন মে বি কম্পেয়ার্ড টু দ্য সাইনবোর্ড অফ এ শপ, just as the signboard indicates the contents or goods of a shop, so as the title of any literary art or composition indicates its contents or theme. ঠিক আছে, টাইটেলকে যে কোনো দোকানের সাইনবোর্ডের সঙ্গে তুলনা করা যেতে পারে। সাইনবোর্ড দেখে যেমন দোকানের কি কি আইটেম জিনিসপত্র পাওয়া যাবে সেগুলো আমরা বুঝতে পারি, ঠিক একই রকম ভাবে মানে সাহিত্য রচনার টাইটেল দেখে সেই সাহিত্য রচনার মানে কন্টেন্ট, বিষয়বস্তু কি হবে সেটা আইডিয়া করা যায়। তো এখানে টাইটেল of the poem Brotherhood, a homage to Claudius Ptolemy, এটা মনে হচ্ছে আর কি। The title seems to be a little longer for a very short poem of 8 lines. কবিতাটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত কবিতা, 8 লাইনের, কিন্তু টাইটেলটা একটু বড় মনে হচ্ছে সেই তুলনায়। The key word in the title is certainly brotherhood. এই টাইটেলের যে প্রধান শব্দ যেটা সেটা হচ্ছে ব্রাদারহুড। ব্রাদারহুড মানে কি? ভ্রাতৃত্ব, ঠিক আছে। The key word brotherhood has been used in the poem to indicate an internal relationship between man and other elements of the infinite universe. এখানে এই যে মানে অনন্তময় মহাবিশ্ব এবং মানুষের মধ্যে যে একটা অভ্যন্তরীণ সম্পর্ক, একটা অন্তর্নিহিত সম্পর্ক, ইন্টারনাল রিলেশনশিপ, এইটাকে বোঝানোর জন্য ব্রাদারহুড কথাটা ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি তোমার দ্য সিঙ্গল ওয়ার্ড ব্রাদারহুড মিনস এ রিলেশনশিপ বিটুইন ব্রাদার্স। দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা ব্রাদারহুড বলি, ঠিক আছে। তাহলে এখানে তোমার বোঝা যাচ্ছে যে আগে যেটা বললাম যে তোমার টলেমি যে একটা মানে Claudius Ptolemy tried to establish a relationship between man and universe through his mathematical calculation and logical hypothesis of geocentric model. মানে মানুষের সঙ্গে ইউনিভার্সের যে সম্পর্ক সেটাকে ক্লডিয়াস টলেমি তার জিওসেন্ট্রিক মডেলের মাধ্যমে যেমন উপস্থাপন করতে চেয়েছিলেন, প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, ঠিক এই কবিতার মাধ্যমেও কবি অক্টাভিও পাজ মানুষের সঙ্গে এই বিশ্ব মহাজগতের যে সম্পর্ক সেটাকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, ঠিক আছে। সেই দিক থেকে আমরা টাইটেলের যে সার্থকতা, অ্যাপ্রোপ্রিয়েটনেস দেখতে পাচ্ছি, হ্যাঁ। ফ্রম দিস পার্সপেক্টিভ
the dedication of the poem to Ptolemy is highly relevant and meaningful. ঠিক আছে? তাহলে এখানে ব্রাদারহুড কথাটার অর্থ আগে তো আমরা বললাম যে ব্রাদারহুড মিন্স এ রিলেশনশিপ বিটুইন টু ব্রাদার্স। অন্যভাবে যদি আমরা বলি ব্রাদারহুড মিন্স এ কমন ফিলিং অফ বিং ব্রাদার্স উইথ আদার্স ইন এ হোমোজেনিয়াস community of people in terms of common interest, culture, religion, trade, ethnicity and so on. বলছে একটা সমজাতীয় মানে জাতীয় আর কি, সমজাতীয় একটা কমিউনিটি, একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষের মধ্যে যে মানে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা ব্রাদারহুড বলছি এখানে। ঠিক আছে? তাদের একই রকমের আগ্রহ থাকতে হবে, কালচার একই হতে হবে, ধর্ম একই হতে হবে, ব্যবসা বাণিজ্য একই হতে হবে, তাদের জাতিগত যে মানে বিষয়টা সেটা একই হতে হবে, তবে সেটাকে আমরা হোমোজিনিয়াস কমিউনিটি বলি। তাহলে এই হোমোজিনিয়াস কমিউনিটিতে মানুষের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে যে আমরা ভ্রাতৃত্ব বলে থাকি, ব্রাদারহুড বলে থাকি, তো এখানে বিশ্ব জগতের সঙ্গে এই যে মানে মহাজগতের সঙ্গে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কটা যেন একটা ভ্রাতৃত্বের সম্পর্ক, ব্রাদারহুডের সম্পর্ক। হ্যাঁ, এই দিক থেকে মানে দেখা যাচ্ছে বাট ইন দিস পোয়েম দ্য ওয়ার্ড ব্রাদারহুড হ্যাজ বিন ইউজড টু মিন দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড দ্য ইউনিভার্স ইন এ ব্রডার পার্সপেক্টিভ। একটা ব্যাপক দৃষ্টিকোণের দিক থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে মানুষের যে সম্পর্ক, রিলেশনশিপ, সেইটাকে বোঝানোর জন্য ব্রাদারহুড কথাটা ব্যবহার করা হয়েছে। ইন দিস ওয়ে দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এই দিক থেকে কবিতার টাইটেলটা এসেছে যথেষ্ট মানে সার্থক এবং সংক্ষিপ্ত এবং যথার্থ। ঠিক আছে? এবার লাস্টে এই কবিতার কিছু পোয়েটিক্যাল ডিভাইস, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা ব্যাখ্যার সময় বলেছে, আরেকবার একটু বলে দিচ্ছি যে কিছু পোয়েটিক্যাল ডিভাইস এখানে ব্যবহার করা হয়েছে তোমার, যেটা আমরা মানে দেখলাম আর কি। দ্য পোয়েট হ্যাজ বিউটিফুলি ইউজড সাম রিটোরিক্যাল ডিভাইসেস such as personification, epigram in this poem. যেমন ইন দ্য লাইন দ্য স্টার্স রাইট, এই লাইনটাতে দ্য স্টার্স রাইট, নক্ষত্ররা লিখে, এই কবিতাতে স্টার্সদেরকে এখানে পার্সনিফাইড করা হয়েছে, ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়েছে। ঠিক আছে? যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টস তাকে মানে মানুষের কিছু গুণাবলী দ্বারা ভূষিত করা হয়, তখন সেইটাকে বলা হয় পার্সনিফাইড করা। তো এখানে স্টার হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, এদেরকে ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়েছে, তাদের রাইটিং অ্যাবিলিটি দ্বারা ভূষিত করা হয়েছে, তার জন্য বলা হয়েছে যে স্টার্স আর পার্সনিফাইড ইন দিস লাইন। তারপর আরো এক ধরনের রিটোরিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেটা এপিগ্রাম, যা আননোয়িং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বলছে না জেনে আমি উপলব্ধি করে বুঝতে পারি। এটার ব্যাখ্যাটা আশা করি বুঝতে পেরেছো। তারপরে এই কবিতায় যে 3টি কলন ব্যবহার করা হয়েছে খুব চালাকির সঙ্গে। দ্য পোয়েট হ্যাজ ক্লেভারলি ইউজড 3 colons, ওয়ার্ডস আর ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই হচ্ছে তোমার কবিতা ব্রাদারহুড। আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখলে ওই কবিতা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।